আহ, আমার সকলকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আজকের আমার বিষয় পঞ্চায়েত ব্যবস্থা এবং ভারতীয় গণতন্ত্র। পঞ্চায়েত ব্যবস্থা বলতে আমরা বুঝি যে পাঁচজনের শাসন, অর্থাৎ পাঁচজনের শাসন। এটা হলো প্রাচীন কালের একটা ভাবনা। পঞ্চ থেকে পাঁচ, পাঁচ থেকে পঞ্চায়েত, অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে একটা গণতান্ত্রিক ভাবনা, গণতান্ত্রিক ইউনিট আমরা দেখতে পাই। কারণ আমাদের গ্রামে বাংলায় একটা কথা আছে যে পাঁচ যেখানে খোদা খোদা সেখানে বা ভগবান সেখানে। যেমন আমরা দেখি যে রুশো বলেছিলেন, দ্য ভয়েস অফ দ্য পিপুল ইজ দ্য ভয়েস অফ দ্য গড। জনগণের বাণী ঈশ্বরের বাণী। অর্থাৎ জনগণের মতামত, জনগণের অংশগ্রহণ, জনগণের উন্নয়ন নিজেদের করার, এর উপরে ভালো গণতান্ত্রিক পদ্ধতি আর থাকে না। এই পদ্ধতির হলো পঞ্চায়েত ব্যবস্থা। এই পঞ্চায়েত হলো একটি স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা। স্থানীয় স্বায়ত্ত শাসন বলতে আমরা কি বুঝি? যে স্থানীয় স্বায়ত্তশাসন বুঝি যখন স্থানীয় মানুষ নিজেদের শাসন নিজেরাই পরিচালনা করে থাকেন, সেই শাসন ব্যবস্থাকে আমরা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলে থাকি। আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যখন গণতান্ত্রিক হলো, আমাদের সংবিধানের প্রস্তাবনায় আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens। এই যে ডেমোক্রেটিক গণতান্ত্রিক কথাটা বলা হলো আমাদের সংবিধানের প্রস্তাবনায়। এই গণতান্ত্রিক ব্যবস্থাকে মজবুত করার জন্য প্রথম পদক্ষেপ হয়েছিল যুক্তরাষ্ট্র ব্যবস্থা, প্রথম পদক্ষেপ। আর দ্বিতীয় পদক্ষেপ কিন্তু ক্ষমতা বিকেন্দ্রীকরণের হিসেবে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। এই স্থানীয় স্বায়ত্তশাসনের দুটো ভাগ আছে। একটা হলো শহুরের ব্যবস্থাটা হলো পৌর ব্যবস্থা, পৌরসভা বা পৌর যে ব্যবস্থা, কর্পোরেশন হতে পারে পৌর ব্যবস্থা। গ্রামীণ ক্ষেত্রে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। এখন এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মূল লক্ষ্য মূল উদ্দেশ্য যদি আমরা বলি, তাহলে আমরা দেখব যে পঞ্চায়েত ব্যবস্থার উদ্দেশ্য সম্পর্কে ডক্টর অসিত কুমার বসু তার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা বলে একটা গ্রন্থ, সেই গ্রন্থে তিনি 138 পাতায় তিনি পৃষ্ঠায় লিখছেন যে স্থানীয় পরিকল্পনা এবং উন্নয়নের কাজে মানুষের অংশগ্রহণের আগ্রহ সঞ্চার করা, তাদের উদ্যোগী করে তোলা এবং তাদের সক্রিয় অংশগ্রহণের মানে সক্রিয় অংশগ্রহণে তাদের ব্যবস্থা করা। অর্থাৎ জনগণের অংশগ্রহণ, জনগণের জন্য উন্নয়ন, জনগণের কাজের জন্য পঞ্চায়েত ব্যবস্থা গড়ে উঠেছে। এই আমাদের দেশের যে পঞ্চায়েত ব্যবস্থা, যে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের একক হিসেবে এই পঞ্চায়েত ব্যবস্থা সুদূর প্রাচীন কাল থেকে ভারতবর্ষে ছিল। সুদূর বৈদিক যুগে, আমরা যদি ঋগ্বেদের যুগে দেখি, আমরা মহাভারত থেকে শুরু করে কৌটিল্যের অর্থশাস্ত্র, মনু সংহিতা এবং বিভিন্ন বিদেশি পর্যটকদের বিবরণে স্থানীয় স্বায়ত্তশাসনের অস্তিত্ব আমরা জানতে পারি। এছাড়া গুপ্ত যুগ, মৌর্য যুগ, চোল যুগেও চোল শাসনে আমরা পঞ্চায়েত ব্যবস্থা, শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থা দেখেছি। সে সমস্ত পঞ্চায়েত ব্যবস্থা মূলত পঞ্চায়েতগুলোর নাম ছিল পঞ্চ, সরপঞ্চ, পঞ্চ, কোথাও গ্রামিক এরম বলা হতো যারা পঞ্চায়েতের কর্মকর্তা ছিলেন। তখন সভা সমিতি এই সমস্ত তারা স্থায়ী একটা মানে লোকাল লেভেলে, একদম গ্রাম্য লেভেলে তারা একটা স্বশাসন ভোগ করতেন সেই সমস্ত যারা গ্রামিক ছিলেন। অর্থাৎ পঞ্চায়েতের ব্যবস্থা ভারতের খুব প্রাচীন ব্যবস্থা। সেখানে একটা
বটতলায় বসে বা বাঁধানো শানে বসে গ্রামের মানুষ নিজেদের বিভিন্ন সমস্যা, ত্রাণের বা বন্যা বা খরা মহামারী বা নিজেদের মধ্যে সমস্যা হলে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতেন। তারপরে আমরা দেখলাম যে সুলতানি যুগে, মুঘল যুগে, সুলতানি যুগও অনেক শক্তিশালী ছিল। মুঘল যুগে আমরা বিশেষ করে আমরা শের শাহের নামটা করব। তিনি পঞ্চায়েত ব্যবস্থা আইনি স্বীকৃতি দিয়েছিলেন। তার উপর ভিত্তি করে মুঘল সম্রাট আকবর আমলে পঞ্চায়েত ব্যবস্থা আরো মজবুত হয় এবং সেটা আমরা জানতে পারি আবুল ফজলের আইনে আকবরী গ্রন্থ থেকে। কিন্তু মুঘল সাম্রাজ্য বিপর্যয়ের পর আমরা দেখি যে ব্রিটিশ আমলে মুঘল সাম্রাজ্যের বিপর্যয়ের পর পঞ্চায়েতও অনেকটা বিপর্যয়ের মধ্যে পড়ে এবং ব্রিটিশ আমলে পঞ্চায়েত ব্যবস্থা আরো বিপর্যয়ের দিকে চলে যায়। এই কারণে ব্রিটিশরা পঞ্চায়েতের যে 5 জন মানুষ বা গ্রামের মানুষ বসে একটা আলাপ আলোচনা করবেন তাদের সমস্যা সমাধান করবার জন্য, সেটা ব্রিটিশ বিরোধী একটা ব্যবস্থা বলে তারা মনে করতে শুরু করলেন। সেই ব্যবস্থা থেকে সেই জন্য তারা একটা ব্যবস্থা তৈরি করলেন, একটা আইন তৈরি করলেন 1870 সালে, বঙ্গীয় চৌকিদারি আইন। এই চৌকিদারি আইন করার ফলে গ্রামের বিভিন্ন আইন শৃঙ্খলা ব্যবস্থা তারা এই চৌকিদারি ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ন্ত্রণ করা শুরু করতে থাকে। পরবর্তীকালে 1885 সালে বঙ্গীয় স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা চালু হয় এবং সেখানে স্তর একটা পঞ্চায়েতের রূপ আমরা দেখতে পাই। জেলা স্তরের ডিস্ট্রিক্ট বোর্ড, এক বা একাধিক মহকুমা নিয়ে হলো আপনার লোকাল বোর্ড এবং একদম নিচের দিকে হলো কতগুলো গ্রাম, এক বা একাধিক গ্রাম দিয়ে হলো আপনার ইউনিয়ন কমিটি। পরবর্তীকালে 1919 সালে ব্রিটিশ সরকার আবার একটা আইন তৈরি করলো, সেটা হলো যে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা। সেখানে স্তর ব্যবস্থাকে রাখলো, কিন্তু সেখানে ডিস্ট্রিক্ট যেমন বোর্ড থাকলো, লোকাল বোর্ড থাকলো, আর গ্রামের ক্ষেত্রে ইউনিয়ন কমিটির বদলে ইউনিয়ন বোর্ড গঠন করলো। কিন্তু এই স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা জন অংশগ্রহণ ছিল সীমিত। কিছু রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, ছোটখাটো কাজ এই ব্যবস্থার মধ্যে দিয়ে এই কাজ থাকলেও মূলত জন অংশগ্রহণ না থাকা এই ব্যবস্থা ততটা জনগণের মধ্যে প্রবেশ করতে পারেনি, প্রভাবিত করতে পারেনি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই যে ব্রিটিশ আমলের যে পঞ্চায়েতি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল আইনগতভাবে, সেগুলো মূলত ঔপনিবেশিক স্বার্থে ব্যবহার করা, ব্রিটিশ ঔপনিবেশিক স্বার্থে, আমাদের ভারতীয় মানুষের মঙ্গল কল্যাণের জন্য নয়। ভারত স্বাধীন হওয়ার পরে আমরা জানি মহাত্মা গান্ধী তিনি গ্রাম স্বরাজের কথা বলেছেন। তিনি বলেছিলেন যে 7 কোটি গ্রামের উপরে দাঁড়িয়ে আছে নগরগুলি এবং দেশটাকে, আমাদের ভারতবর্ষকে সত্যিকারের যদি তলদেশ থেকে আমরা গণতন্ত্র না আনতে পারি, ভারতে যদি গ্রাম স্বরাজ আমরা গঠন করতে না পারি, তাহলে ভারতবর্ষে কখনো পূর্ণ গণতন্ত্র, পূর্ণ স্বরাজ অর্জন করা সম্ভব হবে না। তা পঞ্চায়েতের উপরে তিনি জোর দিয়েছিলেন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরে আমরা স্বদেশী সমাজ প্রবন্ধেও পঞ্চায়েত ব্যবস্থার মানুষের অংশগ্রহণের উপদেশ পরামর্শ আমরা পেয়ে থাকি। অর্থাৎ পঞ্চায়েতের যে স্পিড, পঞ্চায়েতের যে মানুষের যে ভারতবর্ষের যে গ্রামীণ ভারতবর্ষ 70% মানুষ বাস করে, এই ভারতবর্ষের কল্যাণ মঙ্গলে পঞ্চায়েতের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, মহান পুরুষরা কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন।
উপর ভিত্তি করে ভারত যখন সংবিধান তৈরি হলো স্বাধীনতার পর, তখন আমরা দেখলাম যে অনেক তুমুল বিতর্ক হলো, পঞ্চায়েত গঠন করা উচিত উচিত না, বিভিন্ন ভাবে করার পরে 40 নম্বর ধারায় নির্দেশাত্মকমূলক নীতিতে সেখানে বলা হলো যে রাজ্যগুলি স্থানীয় স্বায়ত্তশাসনের একক হিসেবে পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করবে বা গড়ে তুলবে, তার হাতে ক্ষমতা প্রদান করবে। কিন্তু আমরা দেখলাম স্বাধীনতার পরেও যেহেতু নির্দেশাত্মকমূলক নীতি সংবিধানের এমন একটা অধ্যায় যেটা আদালতে বলবার যোগ্য নয়, অর্থাৎ রাষ্ট্র করতে বাধ্য নয়, কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো অর্থনৈতিক অধিকার হিসেবে বিবেচিত হয়। কারণ আমরা জানি আমাদের মৌলিক অধিকারে কোথাও কর্মের অধিকার, অর্থনৈতিক অধিকার নেই। কিন্তু নির্দেশাত্মক নীতিগুলি, 17টা যে নির্দেশাত্মক নীতি আছে, এই নির্দেশাত্মক নীতিগুলি কিন্তু নির্দেশমূলক নীতি যেগুলো বিষয় আছে, এগুলো কিন্তু সব প্রায় অর্থনৈতিক এবং সামাজিক, খুব গুরুত্বপূর্ণ ভাইটা। তার মধ্যে পঞ্চায়েত ব্যবস্থা স্থান পেল, কিন্তু এগুলো আদালতে বলবার যোগ্য নয়, অর্থাৎ রাষ্ট্র করতে বাধ্য নয়। রাষ্ট্র না করলেও আদালতে যাওয়া যায় না, যার ফলে অনেক রাজ্যগুলো তারা গুরুত্ব দেয়নি বা সেইভাবে ক্ষমতা অর্পণ করতে চায়নি, যার কারণে ভারত রাষ্ট্রের উন্নয়নের জন্য ভারত সরকার 1952 সালে জাতীয় সমষ্টি উন্নয়ন কর্মসূচি এবং পরিষেবামূলক ব্যবস্থা চালু করে, সম্প্রসারণ পরিষেবা। এই দুটো মানুষের কতটা এই কর্মসূচিগুলো মানুষের মধ্যে সাড়া জাগাতে পেরেছে তা জানার জন্য 1956 সালে বলবন্ত রাও মেহতা কমিটি গঠন করা হয়। এই বলবন্ত রাও মেহতা কমিটির আমরা আগেই বলেছি 56 সালে গঠন করা হয়। 57 সালে রিপোর্ট দেন কমিটি, জমা করে, সুপারিশ করে, আর 58 সালে সেটা বাস্তবায়িত করার চেষ্টা করে সরকার। তো এই 57 সালে যে রিপোর্ট দিল, সেই রিপোর্টে বলা হলো যে, সুপারিশে বলা হলো যে এই যে দুটি কর্মসূচি নেওয়া হলো, একটা হলো জাতীয় সমষ্টি উন্নয়ন পরিষেবা, আর একটা হলো পরিকল্পনা, আর একটা হলো সম্প্রসারণ পরিষেবা। এই দুটি ব্যর্থ হয়েছে এই কারণে যে জন অংশগ্রহণ সেখানে নেই, জনগণের উৎসাহ নেই, কারণ জন অংশগ্রহণ নেই। তাই অবিলম্বে সরকারকে 30টা পঞ্চায়েত তৈরি করে জনগণের অংশগ্রহণ করতে হবে, পঞ্চায়েতগুলোকে পুনর্জাগরণ করতে হবে। সেইভাবে অনেক রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা হয়েছিল। আমাদের ভারতবর্ষে প্রথম পঞ্চায়েত 1959 সালে রাজস্থানে প্রথমে, তারপরে অন্যান্য রাজ্যে তৈরি হয়। তার আগেও আমাদের পশ্চিমবঙ্গেও দ্বিস্তর ব্যবস্থার কথা বলা হয়, এটা আমরা পরে বলবো। তারপরে আর দুটো স্তর, মোট 4র্থ স্তর, 4 স্তরের মতো হয়। তারপরে 1973 সালে গিয়ে দ্বিস্তরের পরে সেটা আমরা আলোচনা করছি। কিন্তু এই পঞ্চায়েত ব্যবস্থার কথা যখন বললো আর সুপারিশ করলেন বলবন্ত রাও মেহতা কমিটি, যে জনগণের অংশগ্রহণ করে জনগণকে নিয়ে পঞ্চায়েত ব্যবস্থা চালু করে স্থানীয় স্বায়ত্তশাসনের মধ্যে দিয়ে মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। এই ভাবনার পর আমরা দেখলাম 1977 সালে অশোক মেহতা কমিটি গঠন করা হয়। সেখানে সেই কমিটির সুপারিশ হলো যে রাজনৈতিক দলকে যুক্ত করতে হবে পঞ্চায়েত নির্বাচনে, তাহলে পঞ্চায়েত নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে এবং জাতপাতের ঊর্ধ্বে উঠে মানুষের নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হবে। সেটা রাজনৈতিক দলকে গুরুত্বপূর্ণ সেখানে যুক্ত করে নির্বাচনটা করতে হবে। পরবর্তীকালে 1885 সালে এম সিংঘি কমিটি গঠন হয়। সেই সিংঘি কমিটি বলে যে পঞ্চায়েতকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে ক্ষমতা বিকেন্দ্রীকরণে একক হিসেবে পঞ্চায়েতকে
অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সেই মর্মে 1989 সালে তৎকালীন সরকারে রাজীব গান্ধী সরকার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবে 64 নম্বর সংবিধান সংশোধন 64তম পারেনি। পরবর্তীকালে 1992 সালে 73তম সংবিধান সংশোধন করে পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। 73তম সংবিধানের মধ্যে দিয়ে, সংশোধনের মধ্যে দিয়ে 1992 সালে ভারতীয় সংবিধানের 243 নম্বর ধারা নবম অংশে যুক্ত করা হয় এবং অষ্টম তফসিলে সেখানে 29টি বিষয়ের কাজের বর্ণনা বিষয় অন্তর্ভুক্ত করা হয়। পঞ্চায়েত 29টি বিষয়ের কাজ করবে এবং সেই 73তম সংবিধান সংশোধনে বলা হলো যে প্রতিটি রাজ্যকে 5 বছরের অন্তর ভোট করতে হবে, নির্বাচন করতে হবে। 30 স্তর পঞ্চায়েত হবে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। এই 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত হবে এবং যদি কোনো রাজ্যে 20 লক্ষের কম জনসমষ্টি থাকে তাহলে সেটা দুটি হবে, একটা হলো জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, মধ্যবর্তী স্তর থাকে এবং 1/3 মহিলাদের জন্য ন্যূনতম সংরক্ষণ করতে হবে। SC ST তাদের জন্য জনসংখ্যার অনুপাতে আসন সংরক্ষণ করতে হবে। সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভারতীয় গণতন্ত্রের মূল ভিত যেটা রোপণ করা হলো সেটি হলো গ্রাম সভা গঠন করতে হবে। গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত রূপায়ণ করতে হবে, পরিকল্পনা গ্রহণ করতে হবে, পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমরা তারপরে দেখলাম যে নির্বাচন কমিশন গঠন করার কথা বলেছিল। তার জন্য নির্বাচন কমিশন থাকবে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য। পাশাপাশি যাতে অর্থ বরাদ্দ করা হয়, অর্থ মানে আর্থিকভাবে সবলতা করা যায় পঞ্চায়েতকে, তার জন্য অর্থ কমিশনও গঠন করার কথা বলা হয়েছে। পঞ্চায়েতে আছে কিছু ট্যাক্স কর আদায়, অভিকর আদায় করার ক্ষমতা দেওয়া হয়েছে। এখন এই যে পঞ্চায়েত ব্যবস্থার একটা কাঠামো তৈরি করে দেওয়া হলো, এই কাঠামোর উপর ভিত্তি করে বিভিন্ন রাজ্য বিভিন্নভাবে পঞ্চায়েত ব্যবস্থা এই কাঠামোকে সামনে রেখে তৈরি করেছে তাদের আর্থসামাজিক পরিবেশ পরিস্থিতি স্থান কাল অনুসারে। আমাদের পশ্চিমবঙ্গের একটু সঠিক শর্ট বিজ্ঞপ্তি ঘটনা যদি আমরা বলি, আমরা দেখব পশ্চিমবঙ্গের 1957 সালে পশ্চিমবঙ্গের প্রথম দ্বিস্তর পঞ্চায়েত ব্যবস্থা হয় পঞ্চায়েত আইন অনুসারে। সেটা হলো গ্রাম পঞ্চায়েত, অঞ্চল পঞ্চায়েত। তারপরে আমরা দেখি যে 1963 সালে জেলা পরিষদ আইন তৈরি হয়। সেখানে ডিস্ট্রিক্ট জেলা অনুযায়ী জেলা পরিষদ এবং অঞ্চল পরিষদ তৈরি হয়। এই জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদ তৈরি হয়। তার পরবর্তীকালে আমরা দেখলাম যে 1963 সালে 1973 সালে আমরা দেখলাম যে 1973 সালে এই 4 বিশিষ্ট পঞ্চায়েতকে এক করে আমাদের তৈরি হলো একটা 30 স্তর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এই 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থা তৈরি হলেও নির্বাচন করতে পারেনি তৎকালীন সময়ে রাজনৈতিক পরিস্থিতির কারণে। পরবর্তীকালে আমরা জানি যে 1977 সালে অশোক মেহতা কমিটির সুপারিশের ভিত্তিতে যে পঞ্চায়েতের রাজনৈতিক দল নিয়ে পঞ্চায়েত নির্বাচনের কথা বলা হয়, সেই উপরে ভিত্তি করে 1978 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন বামফ্রন্ট সরকার
পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েত নির্বাচন, দলভিত্তিক পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করে। পরবর্তীকালে যখন এইভাবে 5 বছর অন্তর নির্বাচন চলে, যখন আমরা দেখলাম যে 73তম সংবিধান সংশোধন করে 1992 সালে সংবিধান সংশোধন করে পঞ্চায়েতকে একটা মানে কাঠামো তৈরি করে দিল সংবিধান ভাবে, তাকে অনুসরণ করে 1994 সালে সংবিধান মানে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন সংশোধন আবার করা হয়। কিন্তু 1900 মানে সংশোধন করা হয়, কিন্তু কোন সংশোধন না, 1973 সালে পঞ্চায়েত আইনকে সংশোধন করা হয়। কার অনুবর্তী করে না, অনুবর্তী করে হলো, অনুসরণ করে হলো সংবিধান সংশোধনকে অনুসরণ করে 73তম সংবিধান সংশোধনকে অনুসরণ করে 1973 সালে পঞ্চায়েত আইনকে নিয়ে 1994 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের একটা নতুন রূপ পায়, কিন্তু আইনটা 1973 সালে বজায় রেখে। সেই আইনে আমরা দেখলাম যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থাকলো, আর এই গ্রাম সভার জায়গায় সেখানে গ্রাম সংসদের ব্যবস্থা করলে একদম নিচে বুথ লেভেলে, আর পঞ্চায়েত এলাকা মিলে গ্রাম সভা করলে ব্যবস্থা রাখলো। তারপরে 2003 সালে আমরা দেখলাম যে গ্রাম উন্নয়ন সমিতি গঠন হলো, ব্লক লেভেলে ব্লক সংসদ, জেলা লেভেলে জেলা সংসদ। 2010 সালে পরবর্তীকালে 2010 সালে আবার আইন সংশোধন করে পঞ্চায়েত আইন মহিলাদের জন্য 50% সমস্ত মহিলা রিজার্ভেশন করা হলো, এবং সেখানে তফসিল জাতি উপজাতি সহ সংখ্যালঘু এবং ওবিসি মহিলাদের জন্য আসন সংরক্ষণ সেখানে করা হলো, বা ওবিসিদের জন্য আসন সংরক্ষণ করা হলো। অর্থাৎ আমরা দেখলাম যেমন মহিলাদের জন্য হচ্ছে ওবিসি এবং সংখ্যালঘু সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে পঞ্চায়েত ব্যবস্থা পশ্চিমবঙ্গে অবস্থিত। তাহলে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা এখন বর্তমান রূপ, আমাদের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা বর্তমান 3 স্তর। এই পঞ্চায়েত ব্যবস্থা 3 স্তর পঞ্চায়েতের প্রথম হলো গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতে কিভাবে গঠিত হয়, এক বা একাধিক মৌজা নিয়ে গ্রাম বা মৌজা নিয়ে পঞ্চায়েত গঠিত হয়। পঞ্চায়েতের সদস্য সংখ্যা থাকতে পারে 5 থেকে 30। এই পঞ্চায়েতে সদস্য হন 5 থেকে 30 জন, তাহলে জনগণের ভোটে সরাসরি নির্বাচিত হয়ে, আর যারা গ্রাম এই পঞ্চায়েত সমিতির সদস্য তারাও গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে যুক্ত হতে পারেন, সদস্য হন। তাহলে এই যে সদস্য হলেন, এই নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। গ্রাম পঞ্চায়েত প্রধান থাকেন, প্রধান পদাধিকারী, উপপ্রধান থাকেন, এছাড়া বিভিন্ন মানে কর্মকর্তা থাকেন, এক্সিকিউটিভ অফিসার থাকেন, জব অ্যাসিস্ট্যান্ট থাকেন, ইঞ্জিনিয়ার থাকেন, জিআরএস থাকেন, এবং আরো কতগুলো দপ্তরে এবং ডি গ্রুপের কর্মচারী থাকেন। পঞ্চায়েত সমিতি গঠিত হয় মূলত প্রতিটি পঞ্চায়েতে, ওই পঞ্চায়েত সমিতির এরিয়ার মধ্যে যত পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের এক একটা পঞ্চায়েত থেকে ন্যূনতম 3 জন করে সদস্য নিয়ে গ্রাম এই পঞ্চায়েত সমিতি গঠিত হয়। প্রতিটি পঞ্চায়েত থেকে 3 জন করে সদস্য নিয়ে পঞ্চায়েত সমিতি গঠিত হয়। পঞ্চায়েত সমিতিতে আর কারা কারা নির্বাচিত হতে পারেন, প্রধানরা পদাধিকারী বলে, এবং ওই পঞ্চায়েত সমিতি এলাকায় যারা আপনার এমএলএ এমপি আছে তারাও সদস্য হিসেবে গণ্য হন। এবং পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হন বিডিও, আর পদাধিকারী হন সভাপতি। জেলা পরিষদে অনুরূপভাবে প্রত্যেক পঞ্চায়েত সমিতি অনধিক 3 জন করে নির্বাচিত সদস্য থাকেন, এবং তাদের নিয়ে আর ওই এলাকার ওই জেলা পরিষদের অন্তর্গত সমস্ত এমএলএ এমপির সদস্য থাকেন,
প্রতিটা পঞ্চায়েত সমিতির সভাপতি পদাধিকার বলে জেলা পরিষদের সদস্য হন। জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হন ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এবং পদাধিকারী হন সভাধিপতি। এবারে গ্রাম এটা হলো, এবং প্রত্যেকটা পঞ্চায়েতেও 5টি উপসমিতি আছে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তথ্য, শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন, হ্যাঁ, কুটির শিল্প, এইরকম 5টা আছে। 7টা করে আছে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের। সমস্ত তাদেরকে এক একজনকে কর্মধ্যক্ষ বলা হয়। এই কর্মধ্যক্ষরা মিলেই অর্থ উপসমিতি সবার সদস্য হন। সভাপতি, বা জেলা পরিষদের সভাধিপতি, এরকম সমস্ত সবাই অংশগ্রহণ করে। এবং পরস্পরের মধ্যে একটা কানেক্টিভ ইন্টার কানেকশন 3 স্তরের মধ্যে আছে। আর গ্রামের ক্ষেত্রে যেটা হলো গ্রাম সংসদ, এই গ্রাম সংসদটা খুব গুরুত্বপূর্ণ। গ্রাম সংসদ বলতে আমাদের পশ্চিমবঙ্গে বোঝায় যে একটি বুথের পঞ্চায়েতের, নির্দিষ্ট পঞ্চায়েতের একটি বুথের সমস্ত ভোটারদের নিয়ে গ্রাম সংসদ গঠন হয়। এই গ্রাম সংসদে 1/10 উপস্থিত থাকলে কোরাম হয়, এবং সেখানে সমস্ত রকম ষান্মাসিক আর বার্ষিক, মে এবং নভেম্বর মাস, এই 2 মাসে সমস্ত সেখানে মিটিং ডেকে পরিকল্পনা বাস্তবায়ন, রূপায়ণ, সমস্ত কিছু সেখানে, বাজেট তৈরি করা, সমস্ত কিছু কাজ পরিকল্পনা সেখান থেকে উঠে আসে, এবং সেটা গ্রাম সংসদে, এই গ্রাম সভায় যায়। গ্রাম সভাটা কি, একটি পঞ্চায়েত সমস্ত ভোটারকে নিয়ে গ্রাম সভা গঠিত হয়। এই গ্রাম সংসদের যে সিদ্ধান্তগুলো উঠে আসলো সেখানে আবার বিশ্লেষণ, সেখানে পরিকল্পনা রচনা হয়ে সেটা পঞ্চায়েতে যায়। 16 নম্বর ধারায় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনে 16 ক এই ধারা বলে গ্রাম সংসদের সিদ্ধান্ত গ্রাম পঞ্চায়েতকে মানতে হবে এবং তাই সেই অনুযায়ী কাজ করতে হবে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত গ্রাম সংসদের কাছে দায়বদ্ধ। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, খুব গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে ব্লক পঞ্চায়েতের ব্লক সংসদ হলো ব্লকের সমস্ত সদস্য এবং প্রধানদের নিয়ে এবং অন্যান্য পঞ্চায়েতের সদস্যদের নিয়ে ব্লক সংসদ। জেলার সমস্ত সদস্য এবং ব্লকের কর্মদক্ষ থেকে শুরু করে, অর্থাৎ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ থেকে শুরু করে সভাপতি, সহসভাপতি, সমস্ত তারা জেলা সংসদের সদস্য। ওই বছরে 2টো করে সভা করতে হবে এবং সেখানে সমস্ত কিছু বাজেট সবকিছু পাশ করাতে হবে। এই যে একটা গণতান্ত্রিক, যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি সত্যি গণতান্ত্রিক ভাবনা, মানুষের অংশগ্রহণ, যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া, এইভাবে 70% ভারতবর্ষে মানুষ বাস করেন। 70% গ্রামের মানুষ বাস করেন। এই গ্রামের মানুষ তারা সবাই গ্রাম সংসদে গিয়ে তাদের সমস্যা বলা, নিজের সমস্যা নিজে বলা, এবং নিজের ভালো উন্নয়ন নিজে ছাড়া তো আর কে ভালো বলতে পারে। গান্ধীজির একটা কথা আছে, পৃথিবীর সমস্ত সম্পদ যদি একটি গ্রামের মানুষের মধ্যে দেওয়া হয়, তাও গ্রামের মানুষের উন্নতি হবে না যতক্ষণ পর্যন্ত ওই গ্রামের মানুষ নিজেদের উন্নয়ন নিজেরা না করবেন। অর্থাৎ তাদেরকে অংশগ্রহণ করতে হবে। এই যে পার্টিসিপেটরি ডেমোক্রেসি, অংশগ্রহণমূলক গণতন্ত্র, পেটেম্যান, ম্যাকফারসন, এদের যে ভাবনা, এই গণতন্ত্রে কিন্তু এই জায়গাটা ভারতবর্ষের বিশেষ করে পঞ্চায়েতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল, মানুষের অংশগ্রহণের জায়গা। এখন পঞ্চায়েত কি কাজ করে? পঞ্চায়েত ব্যবস্থা, 3 স্তরের পঞ্চায়েত ব্যবস্থা, আমরা আগেই বলেছি 29টা কাজ আছে পঞ্চায়েতে। সেই 29টা কাজের মধ্যে আমরা দেখতে পাই ভূমি উন্নয়ন থেকে শুরু করে কৃষি, ভূমি সংস্কার, জল বিভাজিকা, বন সম্পদ বাড়ানো, তারপরে কুটির শিল্প নির্মাণ করা, বয়স্ক শিক্ষা, শিশুদের শিক্ষা, জনস্বাস্থ্য, তারপরে আবাস, গ্রাম আবাস যোজনার মানুষকে ঘর দেওয়ার ব্যবস্থা, রাস্তাঘাট, পুকুর সংস্কার, হাঁস মুরগি
লালন পালনে, হাঁস মুরগি লালন পালন করার ব্যবস্থা করা, তারপরে বিভিন্ন ধরনের পরিকল্পনা, উন্নয়নমূলক কাজ কিন্তু পঞ্চায়েত করে থাকে। মানুষের এ টু জেড আমরা বলতে পারি 30 স্তর পঞ্চায়েতের কাজগুলো আমরা যদি বলি, তো আমরা দেখব যে কাজগুলো মূলত এই 29টার মধ্যে ঘোরাফেরা করবে। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে শিশু বান্ধব গ্রাম, যে এসডিজি, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যে 2015 থেকে 30-এর মধ্যে প্রত্যেকটা গ্রাম হবে একটা দারিদ্র্যমুক্ত গ্রাম, নারী বান্ধব গ্রাম, অর্থাৎ নারীদের সম্মান রক্ষার গ্রাম, নারী উন্নয়নের গ্রাম, শিশু উন্নয়নের বান্ধব গ্রাম, সবুজ উন্নয়নের গ্রাম, কৃষি নির্ভর গ্রাম, তারপরে জল, পানীয় জলের গ্রাম আপনার, তারপরে তোমার নির্মল সবুজ গ্রাম, নির্মল মুক্ত গ্রাম, এই সমস্ত উন্নয়নমূলক কাজ বর্তমান পঞ্চায়েত করছে। এবং আমাদের আমরা জানি 1991 সালে ভারত উদারনৈতিক গণতন্ত্র গ্রহণ করেছে, উদার অর্থনীতি ব্যবস্থা গ্রহণ করেছে, উদার অর্থনীতি ব্যবস্থা। এই উদার অর্থনীতি ব্যবস্থা গ্রহণ করার ফলে কি হলো না, ভারতবর্ষ একটা ওপেন মার্কেট, খোলা মার্কেট, খোলা হাওয়া চলে আসলো। এর ফলে কেন্দ্র সরকার বিশ্বায়নের হাওয়া চলে আসলো। বিশ্বায়নের সবচেয়ে বড় কাজ হলো সরকার কেন্দ্র সরকারকে দুর্বল করে দাও আর লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করো, যার ফলে মানুষের মধ্যে যেমন উন্নয়ন পৌঁছে যাবে, তখন ব্যবসা বাণিজ্য সবকিছু তাদের সুবিধা হবে। এই ভাবনা থেকে, এবং আমরা দেখি যদি বিশ্ব ব্যাংক, তারপরে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা যে যখন কোনো অর্থ দিচ্ছে তখন বলছে সমস্ত উন্নয়নমূলক কাজ গ্রাম সংসদের থেকে সেখানে পাস হবে, সেখান থেকে পরিকল্পনা করে কাজ করতে হবে। এর ফলে পঞ্চায়েতের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। কারণ আমরা জানি যে, আগেই বলেছি যে ভারতবর্ষের যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেই গণতান্ত্রিক ব্যবস্থা তো পঞ্চায়েত হলো একদম নিচু স্তর। পঞ্চায়েতের লক্ষ্য কি? পঞ্চায়েতের লক্ষ্য হলো গ্রামীণ মানুষের অর্থনৈতিক উন্নয়ন করা, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা, ক্ষমতা বিকেন্দ্রীকরণের মধ্যে দিয়ে গণতন্ত্রকে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া। পঞ্চায়েতের মধ্যে দিয়ে সাধারণ মানুষ একদম নিচু স্তরে, পঞ্চায়েত হলো খুব আপন দেশে অবস্থান করে। পঞ্চায়েত খুব আপন দেশ, মানে মানুষের খুব কাছে অবস্থান করে। একটা লোকসভা বা এমপি এমএলএ তারা কি কাজ করলো মানুষ অতটা, সাধারণ মানুষ, গ্রামীণ মানুষ বিশেষ করে অত জানতে চান না। কিন্তু একজন মেম্বার, পঞ্চায়েত প্রধান কি কাজ করছে, জেলা পরিষদের সদস্য কি কাজ করছেন, তারা সেগুলো কিন্তু নজর রাখে। একজন পঞ্চায়েতের মেম্বার সে গ্রামে কি কাজ করছে সেগুলো সজাগ দৃষ্টিতে লক্ষ্য রাখে, যেটাকে আমরা বলি যে সোশ্যাল অডিট। সোশ্যাল অডিটের কাজটা কিন্তু সাধারণ মানুষ করে। সোশ্যাল অডিট বলতে মানুষ যা বিচার করে, হিসাব নিকাশ, খাতা কলমে তো হিসেব অডিটর করে, নিরীক্ষকরা করেন, কিন্তু মানুষের একটা হিসেব আছে, সেই হিসেবটা করেন। গ্রামীণ মানুষের উন্নয়ন করা, পুকুর ঘাট, রাস্তাঘাট যেমন করে পরিকাঠামো উন্নয়ন করা, তেমনি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, খাদ্য দারিদ্র দূরীকরণের যে ব্যবস্থা, সমস্ত উন্নয়নমূলক কাজ কর্মকাণ্ড পঞ্চায়েত করে থাকে। পঞ্চায়েতের আয়ের উৎস আমরা তো জানি, পঞ্চায়েত যেমন কিছু কর, অভিকর, শুল্ক থেকে আয় করে, ট্যাক্সের, বাড়ি ঘরের জমি জায়গার উপর ট্যাক্স আদায় করে, তেমনি কেন্দ্র সরকার, রাজ্য সরকারের অনুদানও নিয়ে পঞ্চায়েত চলে মূলত। তো এই পঞ্চায়েত ব্যবস্থা যেমন অর্থনৈতিক মানুষের উন্নয়ন করে, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত উন্নয়নমূলক কাজ যেমন পঞ্চায়েত করে, তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করে। অর্থাৎ আমরা দেখেছি যে এখন প্রধান 50% মধ্যে মহিলা, মহিলাদের যে ক্ষমতায়ন সেটা আমরা পঞ্চায়েতের মাধ্যমে দেখতে পাই। 50% আসন সংরক্ষণ করে মেয়েদের আজকের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা দেওয়া হলো, এবং তারা সিদ্ধান্ত নিতে পারবে,
যেমন তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছে, ভোট দিতে পারছে, এবং সেখানে তারা অংশগ্রহণ প্রতিনিধিত্বে যেমন অংশগ্রহণ করতে পারছে, সরকারকে মানে পঞ্চায়েতকে সমালোচনা করতে পারছে, অর্থাৎ ক্ষমতায়নে যেতে পারছে মেয়েরা 50%। এখানে সামাজিক ন্যায়, মেয়েদের ক্ষমতায়ন করা হচ্ছে। সারা ভারতবর্ষে এরকম ক্ষমতায়ন হলে ভারতবর্ষ অনেক এগিয়ে যাবে সামাজিক দিক থেকে। দ্বিতীয় হলো, আমরা দেখতে পাই যে সাথে সাথে এসটি, তফসিলি উপজাতি, তফসিলি জাতি মানে এসসি এসটি, তাদের আসন সংরক্ষণ করা হয়েছে, তাদেরও ক্ষমতায়ন করা হয়েছে, এবং সংখ্যালঘুদের পিছিয়ে পড়া ওবিসি অনগ্রসর শ্রেণী তাদেরও ক্ষমতায়ন করা, পঞ্চায়েতের মাধ্যমে আসন সংরক্ষণ করা হচ্ছে। কারণ যারা পিছিয়ে পড়া, সবচেয়ে গরিব, সবচেয়ে অসহায়, সবচেয়ে দুস্থ মানুষ গ্রামে অনেক বাস করেন, তাদের আশার আলো পঞ্চায়েত, তাদের আশার আলো পঞ্চায়েতের উন্নয়ন। সাথে সাথে তাদের ক্ষমতায়নেরও একটা দিশা কিন্তু পঞ্চায়েতের মধ্যে আমরা পাই, যেটা আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আছে। জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। তারপরে জাস্ট ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, অপরচুনিটি অ্যান্ড টু প্রমোট অ্যামং দেম অল। সকলের মধ্যে সমান সুযোগ সুবিধা, সেগুলো বা জাস্টিস, সেগুলো আমরা সামাজিক ন্যায়, সেটাও কিন্তু আমরা পঞ্চায়েতের মাধ্যমে দিতে পারি। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বিষয়ও বটে, সেটা ক্ষমতা বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে গণতন্ত্রকে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া, একদম রুট লেভেল পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকার পৌঁছে দেওয়া। মানুষের ভোটে দাঁড়াচ্ছে, মানুষ লোকসভা বিধানসভা ভোটে অতটা মানে করে না, ভোটের অতটা পার্সেন্টেজও দেখবেন পড়ে না। 70%, 75%, পঞ্চায়েতে 80, 85, 86% ভোট পড়ে। বাইরে থাকলে মানুষ সেখান থেকে আসে, পঞ্চায়েতে একটা ভোটের অনেক মূল্য। অর্থাৎ পঞ্চায়েতের গুরুত্ব মানুষের কাছে অনেক বেশি। কারণ কেন, পঞ্চায়েতে এই যে রুট লেভেলের মানুষের গণতন্ত্রের স্বাদ, গণতন্ত্রের যে অংশগ্রহণের যে উৎসব, গণতন্ত্রের যে ভাবনা, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, ভারতের এই যে ভাগ্য বিধাতা যারা জনগণ, তাদেরই অ্যাকচুয়াল, তাদের মানে অংশগ্রহণ পঞ্চায়েতের মাধ্যমে সম্ভব। এবং গ্রাম সংসদের মিটিংয়ে তাদের সমস্যা বলতে পারে, তাদের মনে কত যন্ত্রণা, দুঃখ, ব্যথা, পাওয়া, সবকিছু বলতে পারেন। তাদের যে সম্পদ আছে গ্রামের, সেই সম্পদগুলো সুষ্ঠুভাবে বন্টন কিভাবে করা যায়, কিভাবে পরিকল্পনা করলে গ্রামের মানুষের উন্নতি ভালো হয়, সেগুলো তারা সেখানে বলতে পারেন, করতে পারেন। সেই জন্য পঞ্চায়েতের গণতন্ত্রটাকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়া। আর গ্রাম সংসদ, গ্রাম সভা বাধ্যতামূলক হয়েছে। বাধ্যতামূলক হওয়ার পরে সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারছেন। মানে পঞ্চায়েত আজকে ভারতবর্ষের গণতন্ত্রের যে ইউনিট হিসেবে, ভারতের যে বিশাল মানে বিশাল যে ভারতবর্ষ, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, সমগ্র জাতীয় যে ভারত, ন্যাশনাল জাতীয়বাদী যে ভারত, জাতীয় রাষ্ট্র যে ভারত, সেই ভারতের একীভূত করছে একটা ইউনিট হিসেবে। সেই স্থানীয় থেকে জাতীয় স্তর পর্যন্ত একটা ঐক্যের, গণতন্ত্রের একটা শক্তিশালী ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই পঞ্চায়েতের মধ্যে দিয়ে কিন্তু হচ্ছে। তার প্রধান হলো গ্রাম সংসদ, গ্রাম সভা। এবং আমরা জানি যে ভারত স্বাধীন হওয়ার পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তিনটি। তিনটি চ্যালেঞ্জ ছিল। প্রথম চ্যালেঞ্জ ছিল ইউনিটি, ঐক্যবদ্ধ করা, ভারতবর্ষকে ধরে রাখা। দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আর তৃতীয় চ্যালেঞ্জ ছিল অর্থনৈতিক উন্নয়ন করা। কিন্তু আমরা দেখলাম যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রসার, যেমন কেন্দ্র সরকার আছে, রাজ্য সরকার আছে, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, তেমনি বা কোথাও কোনো রাজ্যে বিধান পরিষদ, তেমনি পঞ্চায়েত এবং শহরে পৌরসভার মধ্যে দিয়ে ভারতীয় গণতন্ত্র কিন্তু অনেক শক্তিশালী হয়েছে। যার ফলে ভারত স্বাধীন হওয়ার পরে পাকিস্তান বারবার সেখানে গণতান্ত্রিক সরকার ধ্বংস হয়ে গেছে। সেখানে আমরা দেখলাম যে সেখানে স্বৈরাচারী সরকার, আই এম দ্য স্টেট সরকার, চতুর্দশ লুইয়ের যে কথা, আমি রাষ্ট্র, এই ভাবনার সরকার সেখানে প্রতিষ্ঠা হয়েছে, মিলিটারি সরকার। বাংলাদেশ গণতন্ত্র আজকের অনেকটা ভঙ্গুর প্রকৃতি, কিন্তু ভারতীয় গণতন্ত্র সারা
পৃথিবীকে পথ দেখানোর কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়ে, আমরা অস্বীকার করতে পারি না। সেই জায়গায় দাঁড়িয়ে তার মূল কিন্তু ভিত ক্লিয়ার, কিন্তু স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা তার মূলে হলো পঞ্চায়েত ব্যবস্থা। কারণ ভারতবর্ষের 70% মানুষ এই পঞ্চায়েতে বাস করে। এই যে গণতান্ত্রিক যে শক্তিশালী করা হয়েছে, আর একটা কথা হলো গণতন্ত্রের শুধু কি অংশগ্রহণ, গণতান্ত্রিক ভারতবর্ষে শুধু রাজনৈতিক জায়গায় রাখলে হবে না, যে ভোটে দাঁড়ালাম, ভোট দিলাম, ভোটে দাঁড়ালাম, সরকার গঠন করলাম, সরকারকে সমালোচনা করলাম, এর মধ্যে গণতন্ত্র। এটা তো রাজনৈতিক গণতন্ত্র, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক এবং সামাজিক। অর্থাৎ আব্রাহাম লিঙ্কনের যে সংজ্ঞা, যেমন কি যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। গণতন্ত্র হল জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার। ডেমোস বা ক্রেটস কথা থেকে এসেছে গ্রিক শব্দ, যার অর্থ হল জনগণের শাসন। তাহলে এই জনগণের শাসন এই সংকীর্ণ অর্থ শুধু থাকবে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন গণতন্ত্রে যে শ্রেণী নেতৃত্ব দিক না কেন, জনগণই হলো তার চূড়ান্ত ক্ষমতা, জনগণের হাতে থাকবে চূড়ান্ত ক্ষমতা। বার্নস বলেছিলেন গণতন্ত্রে জনগণ, যে গণতন্ত্রে যে সরকার, গণতন্ত্রে যে সরকারই চালাক না কেন সেটা হলো জনগণের সরকার। সমান না হলেও, ও গণতন্ত্রের সব মানুষ সমান না হলেও সমমর্যাদার অধিকারী, বার্নস বলেছিলেন। তো গণতন্ত্রে এই যে সংজ্ঞাটা, এটা হলো একটা সংজ্ঞা, সংকীর্ণ অর্থের সংজ্ঞা, কিন্তু গভীর অর্থের সংজ্ঞাটা কি, ব্যাপক অর্থের সংজ্ঞা হলো গণতন্ত্র হলো এমন একটা সমাজ ব্যবস্থা, এটা হচ্ছে জীবন ব্যবস্থা। সেই ব্যবস্থা হবে যেখানে অর্থনৈতিক সামাজিক ন্যায় প্রতিষ্ঠা থাকবে, গণতন্ত্রের মধ্যে থাকবে স্বাধীনতা, গণতন্ত্রের মধ্যে থাকবে যেমন স্বাধীনতা, তেমন সাম্য, তেমন ন্যায়। আমরা যদি এই গণতন্ত্রের মধ্যে এইগুলো প্রতিষ্ঠা করতে পারি, আমাদের সংবিধানে যেমন প্রস্তাবনায় আছে জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ এন্ড ওয়ারশিপ, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এন্ড অপরচুনিটি এন্ড টু প্রমোট অ্যামাং দেম অল, এইগুলো যদি আমরা করতে পারি, সমস্ত মানুষের সুযোগ সুবিধা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের গণতন্ত্র অনেক পুষ্ট হবে, অনেকটা এগিয়ে যাবে। আর সেই সামাজিক ন্যায়, সেই সমতা আমরা পঞ্চায়েতের মাধ্যমে দিতে পারি। কারণ সাম্য বলতে বোঝায় যে বিশেষ সুযোগ সুবিধা অনুপস্থিত, অথবা ল্যাস্কির ভাষায় এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা, অর্থাৎ কাউকে বেশি সুযোগ সুবিধা না দেওয়া, কিন্তু যে পিছিয়ে আছে তাকে একটু এগিয়ে দেওয়া, পর্যাপ্ত সুযোগ সুবিধা। আর ন্যায় কি, যার যার প্রাপ্তি তার তাই দেওয়া, সেটাই হলো ন্যায়। ন্যায় হলো সমন্বয়, বারবার বলছে সমন্বয় বিধান করা। এই আমরা যদি সমন্বয় বিধান করতে পারি, যার যা পাওয়া, যার যা, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যার যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়ার নামই হলো সাম্য, এবং সেটা তার মর্যাদা দেওয়াটাই, সেটাই ন্যায়। ন্যায়, সাম্য, স্বাধীনতা যদি আমরা সকলে সমান সুযোগ সুবিধা। আর স্বাধীনতা বলতে কি বোঝায়, স্বাধীনতা বলতে অথবা লাস্কি বলছে, স্বাধীনতা বলতে আমি সেই সযত্ন পরিবেশকে বুঝি যেখানে ব্যক্তি তার জীবনের বিকাশ ঘটাতে পারে। অর্থাৎ ব্যক্তির জীবনের বিকাশ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, জীবনে যা যা মানুষের প্রয়োজন সে বিকাশ ঘটাতে পারবে, ব্যক্তি সত্তার বিকাশ ঘটাতে পারবেন, এবং সেখানে সমতা থাকবে, ন্যায় থাকবে, ন্যায্য প্রাপ্তি থাকবে। তাহলে মানুষের আমরা সত্যিকারের একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো। গণতন্ত্র আমরা পঞ্চায়েতের মাধ্যমে ভারতবর্ষের গণতন্ত্রকে বিকশিত, আলোকিত করতে পারি। আমরা যদি দেখি যে আজকের লোকসভা কতজন সদস্য থাকে, যা ভারতবর্ষ পরিচালনা করে, ভারত সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্র বলতে আমরা বুঝি যে আইন বিভাগের সঙ্গে শাসন বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। সেখানে আমরা দেখুন লোকসভার সদস্য সংখ্যা 552, বর্তমান 543 জন আছে, দুজন অ্যাংলো ইন্ডিয়ান থাকতে পারে। রাজ্যসভায় 500 বা 50 থাকে, সেখানে রাষ্ট্রপতি 12 জনকে নির্বাচিত করেন, চারুকলা জ্ঞানী গুণী ব্যক্তি, আর 238 জন বিধানসভা থেকে এক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হন পরোক্ষভাবে। আর প্রত্যেকটা অঙ্গরাজ্যে যে বিধানসভা আছে সেখানে মোট নেট থেকে আমরা জানলাম 412 জন, 4112 জনের মতো সদস্য। মানে আমি ধরে নিচ্ছি টোটাল 5000-এর মতো নির্বাচিত প্রতিনিধি আছে। কিন্তু পঞ্চায়েতে কতজন প্রতিনিধি, পঞ্চায়েত ব্যবস্থা, শুধু পঞ্চায়েত ব্যবস্থা, তা আমরা দেখবো 31 লক্ষের উপরে
31 লক্ষের উপরে পঞ্চায়েত সদস্য সংখ্যা আছে। তাহলে প্রায় 31.5 লক্ষ। এত জনপ্রতিনিধি প্রতি 5 বছর অন্তর যে নির্বাচিত হচ্ছে, এতে ভারতীয় গণতন্ত্রকে অনেক মজবুত করছে। তাদের মধ্যে রাজনৈতিক শিক্ষা চেতনা বিকাশ ঘটছে, যার ফলে তারা শক্তিশালী নেতা তৈরি হতে পারছে। ভবিষ্যতে ভারতীয় গণতন্ত্রকে তারা আরো শক্তিশালী করতে পারবে। এবং আমাদের মধ্যে যখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ পঞ্চায়েতে আসতে পারছেন, গ্রাম সংসদ মিটিং এ আসছেন, পঞ্চায়েত গ্রাম সভায় আসছেন, তখন মানুষের মধ্যে একটা কোন রকম যে জাত পাত ধর্ম বর্ণ সব বিভেদ ভুলে মানুষ নাগরিক অধিকার তারা অর্জনের জন্য আসছে। এর ফলে একটা একত্র বোধ ঐক্যবদ্ধ চেতনা জাগ্রত হচ্ছে, যার ফলে ভারতীয় গণতন্ত্রকে পুষ্ট করছে। তাই পঞ্চায়েত ব্যবস্থা মানুষের কল্যাণের জন্য, ভারতবর্ষের মানুষের কল্যাণ, ভারতের মানুষের ঐক্যের ক্ষেত্রে পঞ্চায়েতের অবদান ভূমিকা এবং অংশগ্রহণের কোনো বিকল্প নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে পারি যে পঞ্চায়েতের কিছু ত্রুটি কিন্তু আছে। কি ত্রুটি আছে পঞ্চায়েতের? না, পঞ্চায়েতের সবচেয়ে বড় ত্রুটি হলো যে সেখানে বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজ্য সরকারগুলি বিশেষ করে সেইভাবে ক্ষমতা দিতে চায় না পঞ্চায়েতের হাতে। বিশ্বনাথ চক্রবর্তীর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার উপর একটা মানে বইয়ের উনি এক জায়গায় লিখছেন যে গ্রামে ছাগল মুরগি বা হাঁস মুরগি পালনেও সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে করতে হচ্ছে, বিলি করছে, কম্বল বিলি করছে। এর ফলে পঞ্চায়েতের যে কাজ সেটা কমে যেতে পারে। অর্থাৎ সরকারগুলোকে কিন্তু এক ক্ষমতা হস্তান্তরের একটা মানসিকতা তৈরি করতে হবে। আর একটা হলো সুশাসনটাকে খুব গভীরভাবে অধ্যয়ন করতে। সুশাসনের অভাব হয়ে যাচ্ছে, জন অংশগ্রহণ আমরা কম দেখছি। পঞ্চায়েত নির্বাচনগুলো কি হচ্ছে আমরা সবাই জানি, বাক্স পুকুরে পড়ে যাচ্ছে, মানুষ ভোট দিতে পারছেন না, নির্বাচন কমিশন ছোট জগন্নাথের মতো থাকছে, পঞ্চায়েতে মানুষ পঞ্চায়েত মুখ হতে চাইছেন না, গ্রামের মানুষ গ্রাম সংসদের মিটিং কবে হচ্ছে জানছেন না, খাতা কলমে সব হয়ে যাচ্ছে। এইরকম গুলো কিন্তু হচ্ছে, মানুষ অংশগ্রহণেই আজকে ভুলে যাচ্ছে। এই জায়গাটা কেন হচ্ছে? গ্রামের মানুষের অর্থাৎ মানুষ যদি জানে যে আমি পঞ্চায়েতে গেলে কি হবে, সেটা তো রাজনৈতিক দলেরা ঠিক করে দেবেন, সে তো গ্রামের নেতা মোড়লরা করে দেবেন। এক ধরনের পলিটিক্যাল এলিট তৈরি হচ্ছে এবং মাফিয়া বা মোস্তান আইনি স্বার্থ তারাই যদি পঞ্চায়েতে দাপিয়ে বেড়ায়, তাহলে পঞ্চায়েতের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা কিন্তু ব্যাহত হবে। সেটা আমাদের সজাগ হতে হবে, আমাদের গণতন্ত্রের শিক্ষা শিক্ষিত হতে হবে, আমাদের ভারতবর্ষের মানুষকে আরো শিক্ষিত হতে হবে। এর জন্য শিক্ষিত হতে হবে, গণতন্ত্রের শিক্ষা শিক্ষিত হতে হবে, গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করতে হবে এবং সর্বোপরি সজাগ হতে হবে মানুষকে তার নিজের অধিকার সম্পর্কে, রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক অধিকার সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে। তাহলে পঞ্চায়েতকে আমরা শক্তিশালী পঞ্চায়েত হিসেবে গড়ে তুলতে পারবো। কারণ পঞ্চায়েত যদি শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে কিন্তু পঞ্চায়েতকে অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে, জনগণকে দিয়ে কাজ করতে। মাছকে যেমন জল থেকে তুললে মাছের প্রাণ থাকে না, তেমনি তেমনি পঞ্চায়েতকে যদি জনগণ থেকে আলাদা করে একটা সত্তা দেখা হয়, পঞ্চায়েতের প্রাণ থাকবে না। স্থানীয় স্বায়ত্তশাসনের ইউনিট হিসেবে, স্থানীয় গণতান্ত্রিক ব্যবস্থা, অংশগ্রহণমূলক গণতন্ত্রের ব্যবস্থা হিসেবে পঞ্চায়েত কিন্তু লক্ষ্য উদ্দেশ্য ব্যর্থ হবে এবং পঞ্চায়েতের প্রচেষ্টা কিন্তু সফল হবে না। ভারতীয় গণতন্ত্র কিন্তু ভঙ্গুর হবে, দুর্বল হবে। তাই অবিলম্বে আমাদের পঞ্চায়েতকে আরো শক্তিশালী করার জন্য ভাবনা চিন্তা করতে হবে। প্রয়োজনে সংবিধান আবার সংশোধন করতে হবে, নির্বাচনকে শক্তিশালী করতে হবে, মানুষকে পঞ্চায়েতের প্রতি আস্থা তৈরি করতে হবে, জনগণের পঞ্চায়েত তৈরি করতে হবে, গণ উদ্যোগ গ্রহণ করতে হবে, বেশি বেশি করে আইসিটি মানে ইনফরমেশন টেকনোলজিকে বেশি করে ব্যবহার করতে হবে, মানুষকে নাগরিক সনদ দিতে হবে, নাগরিক সনদ অর্থাৎ মানুষকে কি কি কাজ করবে তার তালিকা মানুষকে দিতে হবে, স্বচ্ছতা আনতে হবে, অ্যাকাউন্টেবিলিটি দায়বদ্ধতা আনতে হবে, সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে, দ্রুততার সঙ্গে কাজ করতে হবে, স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে এবং
যতটা পারি ক্ষমতা বিকেন্দ্রীকরণের সবার মানসিকতা তৈরি করতে হবে, গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করতে হবে এবং সঠিকভাবে হিসাব দিতে হবে। পঞ্চায়েত এলাকায় যে সম্পদ আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে, পঞ্চায়েতের নিজস্ব আয় বাড়ানোর চেষ্টা করতে হবে, তাহলেই এই পঞ্চায়েত সফল হবে বলে আমি মনে করি।